কাল থেকে যত শীত পড়েছে দেখে মনে হচ্ছে আমাকে না, সকালবেলা ঠান্ডা কনকনে ট্যাঙ্কের জমা জলে স্নান করে এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। টুকটাক চোখের সামনে যে কাজগুলো দেখছি সেগুলো করছি, কিন্তু আজকে সকালে আর এক্সারসাইজ করা হয়নি। ভাবলাম একবার চাটা খেয়ে একবার এডিটিংয়ে বসবো, এডিটিং করে টোরে ভাবছি বিকেলের দিকে একবার এক্সারসাইজ করবো। এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, বিশেষ করে মাঙ্গলিকদের কিন্তু এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ না করলে কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়বেন, এই কথাটা ইচ অ্যান্ড এভরি অ্যাস্ট্রোলজার বলছে। আর আমি তো ভীষণ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি জানেন, তো সেই জন্য আপনাদেরকেও বলে রাখলাম, যদি আপনারা এখনও পর্যন্ত এক্সারসাইজ না করে থাকেন তো এই বছরটা শুরু করে দিন। এক্সারসাইজ না করলে কিন্তু শরীরে ব্যথা থেকে আরম্ভ করে নানান ধরনের প্রবলেমে পড়বেন। আমি তো আরও জবরদস্ত করে শুরু করে দিয়েছি, যদিও আমি কোনোদিন থামাইনি। হ্যাঁ, টুকটাক বেড়াতে টেড়াতে গেলে বন্ধ করি বটে, কিন্তু বাপের বাড়ি গেলে বোনের বাড়ি গেলে সেখানেও কিন্তু এক্সারসাইজ চালু রাখি। যাই হোক, গরম গরম চা খেয়ে দুটো বিস্কিট দিয়ে এখন আমি বেশ ফ্রেশ অ্যান্ড গরম অনুভব করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা এত ঠান্ডা, কি বলবো, সিরিয়াসলি বলছি, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু সোয়েটার পরতে ইচ্ছা করছে না। সকালবেলা স্নান পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে খুব ভালো করে পুজো করে নিয়েছি, মনটা পুরো একদম সুন্দর হয়ে গেছে। আর এরপরে আমি বসে বসে একটু রিডিং করছিলাম, কাল রাত্রেবেলা পুরো করে ঘুমিয়ে গেছিলাম। আর দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে অফিসে। দাদাভাইয়ের জন্য না একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। এত সকালবেলায় যখন বেরোয় তখন দাদাভাই সেদ্ধ ভাত, মানে দাদাভাই কেন, আমরাও সেদ্ধ ভাত ছাড়া কিছু খেতে পারি না, তো ওই সেদ্ধ ভাত একটু আছে, নদীকে সকালবেলা ঘি দিয়ে ওইটাকে খাইয়ে দেবো। দিদি কেমন ঠান্ডা? ও বিশাল বিশাল ঠান্ডা, কানগুলো কনকন করছে, কনকন আঙুলের ডগাগুলো কনকন করছে বলো। সকালবেলা এই দুজনে ব্রেকফাস্ট করতে বসেছে, একদিকে রুটি খাচ্ছে, এনাকে ভাত মেখে দিই সকালবেলা বাটার আলু সেদ্ধ দিয়ে, আবার গোল গোল করে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি, এইটা এর, এটা পিহুর, এটা নদীর, এটা ছোট বাচ্চা কুকুরটার, সব নাম দিয়ে দিয়েছি। এবার ও এক একটা করে খাবে। আগে প্রথমে বাচ্চা কুকুরটার খা গবাক করে। আজকে ভাবলাম ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি মতো করব, কিন্তু সুলতা দিকে বলেছিলাম ফুলকপিটা একটু ভাপিয়ে জাস্ট জলটা ফেলে দিতে, কিন্তু সুলতা দি কি করেছে, ফুলকপিগুলো অনেকক্ষণ ধরে গরম জলের মধ্যে রেখে দিয়েছিল, যার জন্য যেটা হয়েছে ফুলকপিগুলো এতটাই নরম হয়ে গেছে। আমার আবার না ফুলকপি বেশি নরম ঝোলের খেতে ভালো লাগে না। আমার মা যেটা করে একদম কচকচ করে, বেশ মুখে দিলে ডাটিগুলো বেশ কচকচে, বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে, আজকে যেরকম হলো সেরকমই খাই, অন্যদিন করবো। এখানে ও মা, এখানে আমার ফুলকপি আর তরকারি রেডি মটরশুঁটি দিয়ে। যতদিন স্কুল না খোলে এই প্রবলেমে ফাঁসতে হবে আমাকে। এই রান্না করার পরে এখন এনার সাথে যেতে হচ্ছে কুকুর বাচ্চা দেখার জন্য। পেয়ে গেছে দুজনকে, দুটো। কি খবর আপনাদের? কেমন আছেন? মনে হচ্ছে একটু উইক আছে, ও পাটা এখনো স্ট্রং হয়নি। ছোট বাচ্চা, ভল্লুক, ভল্লুক উল্লুক। এটা কি সুন্দর হাঁটছে, ওটা পারছে না হাঁটতে, এখনো পাটা স্ট্রং হয়নি। না 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 নদী, ওই দেখো মাটা আসছে। এই যে পূজার কাছে প্রসাদগুলো রাখা ছিল, এগুলো নিয়ে যাচ্ছি। আর এখানে এই যে বদমাইশ, সেটাতে ছেড়ে তো ওকে দিয়ে দে। কি হলো তোদের? কি বলছিস বল, বল না কি বলছিস বল, বল। বড় মানে আমি, আর কে ছোট জানো না? তাড়াতাড়ি বল, নিচে খাবার দিতে হবে ঠাম্মি। ছোটবেলা পিহুকে সেটা কাকে বেশি ভালোবাসো? এটা আবার কি কোনো কথা হলো? হ্যাঁ, পূজা আন্টি কাকে বেশি ভালোবাসবে? পিহুকে বেশি ভালোবাসবে। আর তোকে একটু কম ভালোবাসবে, সেরকম আমি তোকে বেশি ভালোবাসি, পিহুকে একটু কম ভালোবাসি। কই? কখন তো? কি কখন তো? তুই সেই একই কথা নিয়ে কতদিন ধরে বসে আছিস বলতো, পিহুকে ভালোবাসি না তোকে ভালোবাসি, মানে ব্যাপারটা বুঝছি না আমি, কেন এই কথাটা বলছিস বারবার তুই? ভাল লাগছে? নদীর আজকে যেটা একদম পছন্দ নয় সেটা দিয়ে খাওয়াচ্ছি, ফুলকপির তরকারি দিয়ে। সব খেতে শিখতে হবে বুঝলে, সাথে একটু আলু ভাজাও দিতে হয়েছে, নাহলে আবার খাবে না। না, হা কর বড় করে, গোল 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 গোল, নদী গোল। নদী ওদিকে ঠাম্মি দাদু ভাই খাওয়া হয়ে যাবে, তুই লাস্ট হয়ে যাবি নে। কটকে বালিযাত্রা থেকে এনেছিলাম এই পাঁপড়গুলো, নানান ধরনের ফ্লেভারের বটে, বাট কি বলুন তো, এইগুলো না বেশ কিছুদিন থাকার পর বুঝতে পারছি কোনো ফ্লেভারই এর মধ্যে নেই, কিছু বোঝাই যাচ্ছে না, ওই নরম কুচমুচ করে কামড়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর নিরামিষের দিনে না টুকটাক ওই বেগুনি, একটু ভাজাভুজি বলুন, একটু পাঁপড় বলুন, খেতে বেশ ভাল লাগে। খিচুড়ির সাথে না হলেও এমনি তরকারির সাথেও খারাপ লাগে না, তাই আজকে বেশ কয়েকটা পাঁপড় একবারে ভেজে নিলাম। খারাপও হয়ে যাবে বেশি দিন ফেলে রাখলে, তাই না? শীতকাল মানে খাওয়া দাওয়া, অলওয়েজ অল টাইম শুধু খেয়ে যান। কলকাতায় যখন থাকতাম না তখন চপ কিনে নিয়ে আসতাম। আমাদের বাড়ির সামনে গীতাঞ্জলি পার্কে একটা মাঠ ছিল, সেখানে মাঠের সামনে একটা চপ বসতো, একজন ভদ্রলোক বসতেন, উনি চপ পেঁয়াজি সবকিছু করতেন।
তো ভাজা লঙ্কার এটা চপ বানাতো এত সুন্দর খেতে না। আর এখানে যবে থেকে এসেছি বিশ্বাস করুন মোটামুটি 4-5 জায়গার চপ ট্রাই করেছি, একটা জায়গার চপও ভালো লাগেনি। তো ওই জন্যই বাধ্য হয়ে বাড়িতে চপ বানাতে ইচ্ছা করছে আজকে সন্ধ্যেবেলা। আর জম্পেশ ঠান্ডাটা পড়েছে, এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আজকে হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আলুর চপ বানাবো সন্ধ্যেবেলা। তো এখন থেকে আমি পুরটা বানিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে তখন ঝটপট হয়ে যাবে আর কি। আচ্ছা চপটা প্লেন ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে হবে, শুধু জিরে ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়েছি, লাস্টে একটু ভাজা মশলা মেশাবো আর অল্প একটু হলুদ দিয়েছি। একদম লাস্টে ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে বন্ধ করে রেখে দেবো। নদীকে করবো, ঘুম পাড়াবো, ততক্ষণ আমি একটা মুভি দেখবো, এডিটিংও করবো সাথে সাথে, আর তারপরে শর্ট শুট করবো। আমি আজকে দুপুরবেলায় সমস্ত চপের জন্য জোগাড় করে রাখলাম, আর এখন গিয়ে দেখি বেসন নেই। কি দুঃখ কষ্ট জানেন। দিয়ে আবার রামিসকে মেসেজ করলাম, ও দেখি কখন দিয়ে যায়, তারপরেই চপ ফপ ভাজবো। নদীকে এখন টিউশনে দিয়ে এলাম, এখন ভাবছি একটু যোগাটা করে নিই, সকালবেলা একদম যোগা করা হয়নি। ভালো করে যোগা ফোগা করে তারপরে চপ খাবো, হজম হবে ভালো। সোনাঝুরি হাট থেকে এবারে টুকিটাকি করে বেশ কয়েকটা জিনিস কিনে এনেছি। আগেবারে যখন বড়দির সাথে গেছিলাম সেরকম কিছু পছন্দ হয়নি। এবার এই স্কার্টেরটা যেটা নিয়েছি না, আমি আগের দিনে পরেছিলাম ব্ল্যাক কালারের, এত পছন্দ হয়েছিল। আর অনেকদিন ধরে ভাবছিলাম একটা স্কার্ট নেবো, আর পরেও না বেশ ভাল লাগছে। সাথে এই প্যান্টটা নিয়েছি, ধুতি স্টাইল প্যান্টটা, দেখে মনে হবে যে ন্যাকড়া ছেঁড়া দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিসই প্যাচ করে বসানো, মানে একে অপরের সাথে মানে সেলাই করে বসানো হয় কি, কিন্তু এত কমফোর্টেবল আর দেখতেও কিন্তু বেশ স্টাইলিশ লাগে। এই ধরনের একটা ধুতি প্যান্ট আর ওপরে একটা সলিড কালারের যে কোনো এক কালারের একটা গেঞ্জি পরে নিন, টি শার্ট, দেখবেন বেশ সুন্দর লাগছে। যাই হোক, এইগুলো একবার পরার পরেই না কিরম দেখুন কুচকে গেছে। তো জাস্ট ভাঁজ করে আমি রেখে দেবো একদম সুন্দর করে। বেশ কিছুদিন পরে যখন এগুলো বের করব তখন দেখবো কোচকানো ভাবটা কিন্তু আর থাকবে না, যদি এরকম পাট ভাবে গুছিয়ে রাখা যায়। নদীর জন্য একটা ধুতি স্টাইল প্যান্ট কিনেছি আর উপরে একটা সুন্দর টপ কিনেছি, এত সুন্দর দেখতে। কিন্তু শীতকালের সময় তো ওপরে সোয়েটার পরতেই হবে, আর টপের সৌন্দর্যটাই বোঝা যাবে না। সেই জন্য ভাবছি এখন তুলে রেখে দিই, গরমটা হালকা একটু পড়ুক, ওই মার্চের দিক করে বা ফেব্রুয়ারির লাস্ট করে পরাবো। সরস্বতী পুজোর দিনে পড়ালেও কিন্তু মন্দ হয় না। আচ্ছা, এবারে সরস্বতী পুজো কবে কেউ কি জানেন? আমি যদিও এখনো ক্যালেন্ডার দেখিনি, কিন্তু সরস্বতী পুজো মানেই আমার বাড়িতে আবার মহাযজ্ঞ, সব একা সামলাতে হবে। নদী পড়াশোনা করে চলে এসেছে, পড়াশোনা হয়ে গেল? ভালো করে পড়াশোনা করলে? কি করলে আজকে? যে আমাকে পুরো গাল টিপেছে। তুমি গাল টিপেছে? তুমি স্পেলিং গুলো সব ঠিকঠাক বলছিলে বলে? চল তোমার ভাত নিয়ে আসি, ডিমের পোচ খাবে? ডিমের পোচ ডাল দিয়ে আলু ভাতে মেখে দিচ্ছি, ঠিক আছে? গরম গরম আলুর চপ বানাবো বলে চপের পুরটা পর্যন্ত রেডি করে রেখে দিলাম। ভাগ্যটা এতটাই খারাপ যে শেষ পর্যন্ত বেসনটা এসেই পৌঁছলো না। আর আজকে দাদা ভাই আর মিস্টার মুখার্জিও দেরি করে বাড়ি ফিরেছে, যে ওদেরকে বলবো যে চপের জন্য বেসনটা নিয়ে এসো। সন্ধেবেলা চপ না খেয়ে রাত্রেবেলা চপ খাওয়ার কোনো মানেই হয় না। তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, আজকে যদি কেকটা বানিয়ে রেখে দিই কালকে খেতে পারবো। আর নদী বাড়িতে বানানো কেক খেতে ভীষণ পছন্দ করে। শুধু নদী কেন বলবো, বাড়িতে প্রত্যেকেই বাড়ির তৈরি কেক খাওয়ার পর আর বাইরে থেকে কেক খেতে চায় না। যদিও আজকে আমি বাটার ইউজ করবো না, বাটারের জায়গায় তেলই ইউজ করব, কারণ বাটারটা আমার মনে রেখে আনা হয়নি। অনেকেই বলেন দিদি তেল ইউজ করো, তেল দিলে নাকি বেশি ফোলে কেকটা। হ্যাঁ, সেটা মানলাম, তেল দিলে কেকটা বেশি ফোলে, কিন্তু বাটারের কেকটা যা টেস্ট, তেল দিয়ে কিন্তু কেকটার টেস্ট অতটাও ভালো হয় না। মানে ভালো তো হয়, বাট বাটারের মতো ভালো লাগে না, বাটারের একটা আলাদা টেস্ট আছে। আপনারা অনেকদিন ধরেই বলছেন মো একটা হ্যান্ড ব্লেন্ডার কেনো। এই দেখুন, এই হ্যান্ড ব্লেন্ডারটা আমি কিনেছিলাম নদী যখন 2 মাস না 3 মাস বয়স, কারণ 6 মাসে ওকে আমি ভাত এটাতে গ্রাইন্ড করে দিতাম বা আপেল সেদ্ধ দিতাম, সেই থেকে জিনিসটা তোলাই ছিল, ইউজ আর করা হয়নি। ভাবলাম আজকে একটু স্পঞ্জ কেক বানাবো, সেই জন্য ডিমের সাদাটা আলাদা করে ফেটিয়ে নিচ্ছি, এটাতে কেকটা আরও নরম হয়, একদম তুলতুলে। আজকে কেক তৈরি করতে করতে আপনাদের ছোটবেলার একটা গল্প বলি শুনুন। আমার তখন বয়স হবে নদীর মতো, মানে 5-6 বছর বয়স হবে আর কি। আমাদের বাড়ির নিচে ভাড়া থাকতে এক কাকু কাকিমা আর তাদের 2 ছেলে। তার মধ্যে কাকুর ছোট ছেলে শঙ্খ ছিল আমার বেস্ট ফ্রেন্ড তখনকার সময়। আমাদের মধ্যে ভীষণ ঝগড়া অশান্তি হতো, আবার সেরকম ভাব ভালোবাসাও ছিল। তো কাকুরা পরে বাড়ি চেঞ্জ করে চলে গেছে, এখন আর দেখা হয় না। কিন্তু সেই সময় আমাদের কেক নিয়ে একটা গল্প বলি। আমাদের বাড়িতে তো তখন ওই ঘরে ঘরে কেকের মেশিন ফেশিন এসব ছিল না, কিন্তু বাড়িতে তখন না কেকের মেশিন বিক্রি করতে এসেছিল, তখন কাকু ওই মেশিনটা কিনেছিল। আর ওইটাতে এত সুন্দর কেক হতো, ওনারাই বানিয়ে একটা ডেমো করে দেখিয়ে দিয়েছিলেন। তো সেই অনুযায়ী কাকু প্রত্যেক 25 ডিসেম্বরে কেক বানাতেন। তো সেই কেকটার এত সুন্দর টেস্ট আমি এখনো পর্যন্ত ভুলিনি। বাটার দিয়ে উনি বানাতেন, মেশিনটার না অনেক বেশি দামও ছিল। সেই সময়ই বোধহয় 3500-4000 এরকম দাম নিয়েছিল, আমার দামটা ঠিক মনে নেই, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। তো আমাদের পাড়ার অনেকে, মানে 4-5 জন ফ্যামিলি ওই 25 ডিসেম্বরে কাকুর কাছে আসতো কেক বানাতে। আমরা প্রত্যেকে একটা একটা করে কেক বানিয়ে নিয়ে যেতাম বাড়িতে। আর ওই কেকটা খাবার জন্য আমার মেজদি
রীতিমতো হাঁ করে বসে থাকতো। মেজদি আমার থেকে এমনি 7 বছরের বড়, মানে আমরা যখন 5-6 বছর বয়স ও তখন একটু বেশ বড়। তো ও কি করতো, আমাদেরকে এক পিস করে দিয়ে মাঝখান থেকে ও নিজে 3-4 পিস এরকম খেয়ে রেখে দিত। আমরা যখন বিকেলবেলায় খেতে যেতাম দেখতাম একদম কোণে পড়ে রয়েছে অল্প অল্প। মা তখন মেজদিকে খুব বকতো, এই তুই সব খেয়ে নিয়েছিস, সবারই জন্য রাখিস নি, এরকম বলতো। যদিও মা তখন থেকেই গৌরীয় মঠে দীক্ষিত, মা তো কেক ফেক খাই না, কিন্তু সেটাই মনে হচ্ছিল আজকে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই মাইক্রো ওভেন বলুন, এয়ার ফ্রায়ার বলুন, তারপরে কেকের ওভেন বলুন, সব কিছু আছে। কিন্তু এই ছোটোবেলায় গোটা পাড়া মিলে একটা জায়গায় এসে 25 ডিসেম্বরে কেক বানানো, সেটা অল্প হলেও বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া, সেটার যা আনন্দ ছিল না, বিশ্বাস করুন হাতের সামনে আজকে এত কিছু থাকার পর কিন্তু ওই আনন্দটা কখনোই ভুলি না। তাই আজকেও আপনাদেরকে আমি সেম কথা বলছি। তখনকার মানুষের মধ্যে ভালোবাসা মানে আন্তরিকতাটা অনেক বেশি ছিল। এখন সবাই নিজের যে দাস সে তার। যাই হোক, এই যে টুটি ফ্রুটিটা আমি অনলাইন থেকে কিনেছি, ওইটা দিয়ে আজ কেক বানাবো। কিন্তু আমি এখানে একটা ডিজাস্টার করেছিলাম, সেটা হচ্ছে আমি এটার মধ্যে ময়দা মাখাইনি। সেই জন্য কি হয়েছে, সমস্ত টুটি ফ্রুটিগুলো লাস্টে মানে একদম তলায় গিয়ে জমে গেছিলো। তারপরের দিনে কেক খুলতে গিয়ে আমি দেখলাম, যদিও কেকটা আমি মোটামুটি খারাপ বানাই না, ভালোই বানাই। কেকটা বেশ ফুলেছিল আর খুব সুন্দরও হয়েছিল, একদম প্রচণ্ড স্পাঞ্জি হয়েছিল। যেহেতু আমি সাদা অংশটা আগে ভালো করে ফেটিয়ে ফেনা তৈরি করে তারপরে কুসুমটা অ্যাড করেছিলাম না, এই জন্য টেস্টটা আরও বেশি নরম হয়েছিল। নর্মাল যেরকম কেক হয় তার থেকেও বেশি নরম, পুরো তুলোর মতো। কেকটা বসিয়ে দিয়ে আমি একবার নিচে যাব, কারণ আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম না, ওটা বাটিতে তো তুলে রেখে দিয়ে চলে এসেছি, কিন্তু ফ্রিজে ঢোকানো হয়নি। বলা যায় না যদি খারাপ হয়ে যায়, যদিও ঠান্ডার সময় অনেক বেশি দিন পর্যন্ত জিনিসপত্র থাকে, তবুও রিস্ক নিচ্ছি না। কালকে সকালবেলায় ব্রেকফাস্টে গরম গরম চপ ভাজা হবে আর সেই দিয়ে খাওয়া হবে মুড়ি। আচ্ছা, শীতকালে আপনাদের পছন্দের খাবার কোনটা অবশ্যই আমাকে জানাবেন। আমারটা কিন্তু গরম গরম খিচুড়ি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে। ওকে দেখি কেক আমার একদম রেডি হয়ে গেছে, ফুলে ফেপে ঢোল সুন্দর ফুলেছে। এই দেখুন এমন ফুলেছে যে এখানটায় লেগে গেছিল, পুরো একদম চেপে গেছে। সকালে কাটবো, এখন ঠান্ডা হোক, না ডিমোল্ড করা যাবে না। সারা দুপুর না ঘুমিয়ে জোর করে ঘুম পাড়ানো হয়েছে এই 11:30টার সময়। এইটুকু মানুষটা দেখতে পারলে কি হবে, বদমাইশের অজ্ঞদানি একদম। আর আজকে আমার পোড়া কপাল, আমি চপের জন্য সমস্ত কিছু জোগাড় করে রাখলাম, চপ আর হলো না। বেসন এই রাত্রিবেলা মিস্টার মুখার্জিকে দিয়ে আনা করালাম। এখন আমি তেল লাগাবো, আদিবাসী অয়েল। এটা আমি আদিবাসী অয়েলের লাস্ট অর্ডার করলাম, কারণ 1500 টাকা দিয়ে এই তেলটা আমার মানে খুব গায়ে লাগছে আর কি। ঠিক আছে, চুলটা বাড়াচ্ছে, বাট ঘনত্ব সেরমভাবে করছে বলে মনে হয় না। তো এই যে বাড়িতে যেভাবে তেল করা হয় না, নারকেল তেলের মধ্যে সমস্ত হার্বস দিয়ে, তো ওই রকমই আমি একটা তেল করে রেখে দেবো। যেহেতু এটা শীতকাল, তাই নারকেল তেলের বদলে আমি অলিভ অয়েল বা সর্ষের তেল ইউজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকুর মতো তেল আছে, এটা শেষ করব, শেষ করে বাড়িতে তেল বানাবো। আর এই বটলটাতে রাখবো, এই বটলটা খুব ভালো, অনেকটা মুখটা বড় আছে। কি আদিবাসী হেয়ার অয়েল কি টাকলাকেও চুল বার করে দেবে? বাহ, আর যাদের চুল অনেক আছে আরো চুল বার করে দেবে, জঙ্গলি বাঁদর করবে। দাও তোমার গোটা গায়ে লেপে দিই, জঙ্গলি বাঁদর। তারপর ভালুক হয়ে তো ঘুরে কি দেখতে পাবো না, এই ভাল্লুকটা ঘরে ঢুকেছে, বের করো। রাত্রেবেলায় আমি এইটা ইউজ করব, পন্ডসের এটা নতুন স্কিন রেঞ্জ বের করেছে দেখছি, নন স্টিকি নারিশিং লোশন, নিয়াসিনামাইড আছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বডি ওয়াইজের এই যে রোল অনটা পা ফাটার জন্য ইউজ করে দেখবেন। যাদের পায়ে বড় বড় ক্র্যাক হয়ে গিয়ে জমি ফাটার মতো ফেটে গেছে, তাদের জন্য দুর্দান্ত কাজে দেবে, এটা বলে রাখলাম। 2 দিন ইউজ করলেই বুঝতে পারবেন, দারুণ জিনিসটা। চলছে স্কুইড গেমটা পার্ট 2টা, বাট অ্যাজ সাচ ফার্স্ট পার্টের মতো অতটা আমার ভালো লাগছে না। কালকে তো ভুলভুলাইয়া 3 দেখলে কেমন লাগলো? আমার একদমই ভালো লাগেনি, কোনো মানে মাত্রা নেই, হাসি পাচ্ছে। ধরো ফার্স্ট ভুলভুলাইয়া অক্ষয় কুমার যেটা করেছিল, সেটা হাসি প্লাস ভয় দুটোই ছিল। এটা যেন কি অদ্ভুত টাইপের, এটা কোনো স্টোরি নেই, বিচ্ছিরি লাগলো একদম। ফার্স্ট একটা সবথেকে ভালো ছিল।